রূপালী পর্দার গ্ল্যামার, ক্যামেরার পেছনের গল্প আর তারকাদের জীবনের অলিগলি নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান শোবিজ গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। চলুন এক নজরে দেখে নেই কি কি থাকছে এই পর্বে। ভিন্ন চরিত্রে ফিরছেন পূজা চেরি। রাক্ষস নায়কই এখানে খলনায়ক। যৌনতা থেকে নানা বিতর্ক, ফিরছে হইচই ফেলে দেওয়া সেই সিরিজ। বিশ্ব ভ্রমণে বেরিয়ে খুন, ভয়ঙ্কর সত্য দ্য টিকটক কিলারে। দেখছিলেন আজকের বিশেষ আকর্ষণগুলো। এবার চলে যাচ্ছি শোবিজের মূল আয়োজনে। ঈদের উৎসব মানে নতুন সিনেমা, নতুন চমক আর প্রিয় তারকাদের ভিন্ন ভিন্ন রূপে দেখা। সেই ধারাবাহিকতায় আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা পূজা চেরি। রোজার ঈদে মুক্তি পাওয়া দম সিনেমার সাফল্যের পর এবার কোরবানির ঈদে অ্যাকশন অবতরে বড় পর্দায় ফিরছেন তিনি। নতুন সিনেমা মাসুদ রানাতে একেবারে ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যে নায়িকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন পূজা চেরি। নূরজাহান, পোড়ামন 2 এবং দহনের মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। বিশেষ করে রোমান্টিক ও ইমোশনাল চরিত্রে তার সাবলীল অভিনয় তরুণ দর্শকদের মধ্যে তাকে বেশ জনপ্রিয় করে তোলে। এরপর একে একে শান, গলি সহ বিভিন্ন ঘরোয়া সিনেমায় কাজ করে নিজের অভিনয়ের পরিধি বাড়ান পূজা। বর্তমানে ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে অবস্থান করছেন এই অভিনেত্রী। বাণিজ্যিক ও গল্প নির্ভর দুই ধারার সিনেমাতেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোজার ঈদে মুক্তি পাওয়া দম সিনেমায় রানী চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন পূজা। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি দেশ বিদেশে প্রদর্শনের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে। মনটা শুধু নাচে নাচে দেখে তো রূপেরই ঝিলিক, রূপ তো নয়া। এই সাফল্যের রেশ কাটতে না কাটতে সামনে আসছে তার নতুন সিনেমা মাসুদ রানা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখতে যাচ্ছে। 2020 সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে ঘিরে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। যদিও 2023 সালে MR9 ডু অর ডাই মুক্তি পায়। সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা নানা কারণে আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে এটি কুরবানি ঈদে মুক্তির জন্য প্রস্তুত। এই সিনেমায় পূজা চেরিকে দেখা যাবে একেবারে নতুনভাবে পুরোদস্তুর অ্যাকশন গার্ল হিসেবে। সোহানা চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন। মাসুদ রানা সিনেমার অধিকাংশ শুটিং প্রায় 5 বছর আগে শেষ হয়েছিল। খুব শীঘ্রই এর ট্রেলার প্রকাশেরও কথা রয়েছে। দমের সাফল্যের পর মাসুদ রানাতে অ্যাকশন অবতারণে পূজা চেরির এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার কেরিয়ারের নতুন মোড়। কুরবানি ঈদে সিনেমাটি মুক্তি পেলে আবারও দর্শকদের নজরের কেন্দ্রে থাকবেন এই জনপ্রিয় অভিনেত্রী। 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের 2 সিনেমা। যুবরাজ শামীমের অতল ও আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। প্রতিযোগিতার শাখার বাইরে অ্যাপোক্যালিপস নাও সেকশনে মনোনীত হয়েছে অতল, আর আর্টকোর বিভাগে প্রদর্শিত হবে প্রিন্সেস। 2022 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় যুবরাজ শামীমের প্রথম সিনেমা আদিম। জিতে নেয় স্পেশাল জুরি অ্যাওয়ার্ড সহ নেটপ্যাক সম্মাননা। নির্মাতার দ্বিতীয় সিনেমা প্রিমিয়ামও মস্কোতেই হচ্ছে। সিনেমায় অস্তিত্ব সংকটে ভোগা এক মানুষের মনতত্ত্ব দৃশ্যগ্রাহ্য করার চেষ্টা করেছেন নির্মাতা। একজন মানুষ যার প্রায় মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছে কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছে, যেখানে সময় চারপাশে সব চরিত্র সব থমকে আছে। সেটাই অতল সিনেমায় প্রট্য করার চেষ্টা দেখা যায়।
যুবরাজ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা অতল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। তিনি পেশায় ফটোগ্রাফার। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার ফটোগ্রাফিও করেছেন তুষার। আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস যাত্রাপালার ক্রম অবনতির গল্প, যেখানে দর্শকদের চাহিদার চাপে প্রিন্সেস নামে এক নৃত্যশিল্পীর মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই সিনেমাটির মূল উপজীব্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসনা হাবিব ভাবনা। প্রিন্সেস চরিত্রে অভিনয় ভাবনার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে প্রায় 9 কেজি। শিখতে হয়েছে যাত্রা শিল্পীদের মতো নাচ ও অভিনয়। রোজি চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক দুই দিকেই পরিবর্তন এসেছে। রাক্ষস সিনেমার আসল নায়ক গল্প, উল্টো কোথাও গিয়ে গল্পই খলনায়ক। গল্পের ভেতরে একটা অস্থিরতা আছে, এক ধরনের ছুটে চলা যা দর্শককে ধরে রাখে, আবার প্রশ্নও তোলে। রান্নায় লবণ কম না বেশি, সেই দ্বিধার মতোই কোথাও একটা অসম্পূর্ণতা রয়ে যায়। তবে বড় পর্দায় যারা নায়কের নায়কগিরি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সিনেমা নিঃসন্দেহে GPA5। আর এই GPA5 এর গোল্ডেন অংশটা একাই নিয়ে এসেছেন সিয়াম। যতভাবে তাকে দেখানো যায় তার প্রায় সবটাই দেখিয়েছেন পরিচালক মেহেদী হাসান। আর সিয়ামও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের মতো পুরো ইনিংস খেলেছেন, কোথাও ছন্দপতন নেই। আমি জানতাম আমার সুজন আমার ভালোবাসা একদিন না একদিন। বড় পর্দায় সিয়াম প্রথম পোড়ামন 2-এ রোমান্টিক, খানিকটা সালমান শাহ হতে চাওয়া গ্রামের এক তরুণ, প্রেমে পড়ে যে সবকিছু ভুলে যেতে পারে, প্রেমিকার জন্য জীবন দিতেও যে প্রস্তুত, এমন চরিত্রে খুব সহজে দর্শকের মন কেড়েছিলেন। এরপর মৃধা বনাম মৃধায় পেলাম সম্পূর্ণ ভিন্ন আরেক সিয়াম। বাবা ছেলের সম্পর্ক, দ্বন্দ্ব, আবেগ সব মিলিয়ে নিজের অভিনয়ের অন্য মাত্রা দেখিয়েছেন। তারপর গত বছরের জঙ্গলিতে তার শরীরী ভাষা, অ্যাকশনে বোঝা গিয়েছিল নিজেকে ভেঙে নতুন করে করতে চান সিয়াম। একটা মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। রাক্ষসের সেই পরিবর্তন আরও স্পষ্ট। একদিকে নির্মমতা, অন্যদিকে প্রেম। এই দুই বিপরীত সত্তাকে একসঙ্গে ধরে রাখা সহজ কম্য নয়, কিন্তু সিয়াম সেটা করেছেন। যেখানে প্রেমিকার জন্য শুধু মরতে নয়, মারতেও তিনি সিদ্ধহস্ত। বলা যায় সিয়াম যেন নিজের সঙ্গেই প্রতিযোগিতা করছেন। আগের সিয়ামকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। বলা যায় এখন নিজের সঙ্গে টক্কর দিচ্ছেন সিয়াম। রাক্ষস বললে যেমন খোকস আসে, তেমনি এই গল্পেও আছে আরেকটি স্তর, যা শেষেই খুলবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছবির গল্পে দুর্বলতা ও অযৌক্তিকতাকে অনেকটা আড়াল করতে পেরেছে সিয়ামের অভিনয়। দর্শককে ধরে রাখার ক্ষেত্রে তার অবদানই সবচেয়ে বেশি। রাক্ষস পরিচালকের না, সিয়ামের ছবি, এটা বলাই যায়। আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। সহশিল্পীদের মধ্যে মঞ্চ থেকে আসা সোহেল মণ্ডলও ভালো করেছেন। আবরার আথারও সমান তালে উপস্থিত। আধখানা ভালো ছেলে, আধা মস্তান। মাইনকার চিপার মতো ব্যতিক্রমী কাজের এই নির্মাতা বাজি সিরিজে নেতিবাচক চরিত্র করে অভিনেতা হিসেবেও নজর কেড়েছিলেন। রাক্ষসের পর তাকে নিয়েও নতুন ভাবনা তৈরি হয়। চার্লির বাচ্চা মাদার। নায়িকার জায়গায় কলকাতার সুস্মিতা চ্যাটার্জি সংযত অভিনয় করেছেন। ঢাকা কলকাতার মিশেলে উচ্চারণের জায়গায় সচেতনতা ছিল। তবে শ্যাম ভট্টাচার্য প্রত্যাশা অনুযায়ী উজ্জ্বল হতে পারেননি। বরবাদের তুলনায় এখানে তার উপস্থিতি কিছুটা ফিকে। দাদির চরিত্রে সুজাতাও তেমন কিছু যোগ করতে পারেননি। চরিত্রটি আরও গভীর হতে পারত। আলিরাজ অবশ্য নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। ছবির আরেকটি দিকও উল্লেখযোগ্য। সহিংস অ্যাকশনের বিপরীতে গানগুলোর মেজাজ একেবারেই আলাদা। এখানে সিয়াম ও নায়িকা রসান ভালোভাবে কাজ করেছে। গানগুলো কান আর চোখ দুইকে আরাম দিয়েছে। লোকেশন ও কোরিওগ্রাফির নজর কেড়েছে। 8 দশকের দীর্ঘ ক্যারিয়ারে 12,000-এর বেশি গান গেয়েছেন আশা ভোসলে। ডান্স নাম্বার, পপ থেকে রোমান্টিক গানে পাওয়া গেছে তাকে। বিস্তৃত ভান্ডার থেকে সেরা 10 গান বেছে নেওয়া মুশকিল, তবে কাজটা সহজ করে দিয়েছেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে নিজের সেরা 10 গান পছন্দ করেছিলেন আশা ভোসলে।
ইয়ে কায়া জাগা হায় দোস্তন ও ইন আনখন কি মাস্তিকে আশা ভোঁসলে নিজের সেরা 10 গানের তালিকার শীর্ষে রেখেছিলেন উমরাও জান সিনেমার গান দুটিকে। মোহাম্মদ জহুর খৈয়ামের সুরে তিনি স্বাভাবিকের চেয়ে নিচু স্বরে গেয়েছিলেন, যা গানগুলোকে দিয়েছে এক রহস্যময় আবেগঘন আবহ। চরিত্রে ঢুকতে পরিচালক মুজাফফর আলী তাকে উপন্যাস পড়তে দেন। এই প্রস্তুতি গানে এনে দেয় অভিনব গভীরতা। জুঠে নেয় না 1991 সালে মুক্তি পাওয়া লেকিন সিনেমার গানটিকে নিজের পছন্দের 2-এ রেখেছেন আশা ভোঁসলে। হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে এই গান ছিল তার জন্য এক চ্যালেঞ্জ। ক্লাসিক্যাল ঘরানার জটিলতা, দীর্ঘ রাতের রেকর্ডিং সব মিলিয়ে এটি হয়ে ওঠে তার প্রিয় একটি স্মৃতি। সিনেমাটিতে এই একটি গানই গেয়েছিলেন তিনি, অন্যগুলোতে কণ্ঠ দিয়েছিলেন তার বোন লতা মঙ্গেশকর। কালীঘাটা চায় 1959 সালে মুক্তি পাওয়া সুজাতা সিনেমার গান এটি। এস.ডি. বর্মনের সুরে গাওয়া গানটিকে আশা বলতেন সাধারণভাবে অসাধারণ। অভিনেত্রী নূতনের অভিনয় গানের আবেগকে যেন আরও বাড়িয়ে দিয়েছিল। আয় মেহেরবান ও পি নায়ারের সুরে গানটি আশার কণ্ঠে হয়ে ওঠে কালজয়ী। 1958 সালে মুক্তি পাওয়া হাওড়া ব্রিজ সিনেমার গানটিতে পর্দায় মধুবালার উপস্থিতি গানটিকে অন্য মাত্রা দেয়। আশার মতে দর্শনেই অর্ধেক কাজ সারা। শোক নজর কি বিলিয়া। প্রখ্যাত সুরকার মদন মোহনের সঙ্গে লতা মঙ্গেশকরের হিট গানের সংখ্যা বেশি, আশার সে তুলনায় কম। তবে গানটি ছিল ব্যতিক্রম। ও কোন্থি সিনেমার গানটির স্কেটিং রিংকে চিত্রায়ন আলাদা বিশেষত্ব তৈরি করে। রোজ রোজ আঁখো তলে। জিবা সিনেমার গানটির কথা কে না জানে। স্বামী আর.ডি. বর্মনের সুরে গানটি গেয়েছিলেন আশা। তিনি বলতেন, পঞ্চমের অনেক গানই সময় মতো মূল্যায়ন হয়নি, এটি তেমনই একটি অবমূল্যায়িত রত্ন। চেনসে হামকো কাভি, প্রাণ যায় পার বাঁচান না যায়। সিনেমার গানটিকে আশা বলতেন দুঃখের মুহূর্তের উপশম। গানের লিরিক্স তার ব্যক্তিগত জীবনের কষ্টের প্রতিফলন, যা গায়কিতে এনে দেয় সত্যিকারের আবেগ। সাজনা হায় মুঝে সদাগর সিনেমার গানটিতে সুর করেছিলেন রবীন্দ্র জৈন। মেলোডিয়াস এবং চিত্রায়নে ছিল আবেগময় আবেদন, যা তাকে ভীষণভাবে ছুঁয়ে গিয়েছিল। কাতরা কাতরা ছোটি কি কাহানি সে ও মেরা কুছ সামান। গুলজার পরিচালিত ইজাজত সিনেমার সবগুলো গানই গেয়েছিলেন আশা ভোঁসলে। আর.ডি. বর্মনের সুরে সিনেমার গানগুলো ব্যাপক প্রশংসিত হয়। গানগুলোর মধ্যে এই 3টি আশার একটু বেশি প্রিয়। ডাবল ভয়েস ইফেক্ট ব্যবহার করে কাতরা কাতরা তৈরি করা হয়েছিল, যা সেই সময় ছিল একেবারে নতুন পরীক্ষা। গুলজারের জটিল লিরিক্স নিয়ে রেকর্ডিংয়ের সময় নানান বিতর্ক হয়েছিল। রাজ কি বাত হ্যায়। রোশনের সুরে এই কাওয়ালি গানটি ছিল আশা ভোঁসলের অন্যতম প্রিয়। এমনকি বড় বোন লতা মঙ্গেশকরও এই গান পছন্দ করতেন।
এটি 1963 সালে মুক্তি পাওয়া দিল হি তো হায় সিনেমার। राज खुलने का तुम पहले जरा अंजाम सोच लो। আপনারা দেখছেন গ্রিন টেলিভিশনের শোবিজ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, কারণ বিরতির পরেই জানাবো যৌনতা থেকে নানা বিতর্ক, হইচই ফেলে দেওয়া সেই সিরিজ সম্পর্কে। সিরিজটি যৌনতা, মাদক সেবন, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তরুণদের জীবনযাত্রার বাস্তব চিত্রকে খুবই সরাসরি দেখিয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে। বব ডিলানের জীবন নিয়ে 2024 সালে করেছিলেন আ কমপ্লিট আননোন। গত বছর প্রায় কাছাকাছি সময়ে আসে সেন্টিমেন্টাল ভ্যালু আর প্রেডিটর ব্লাডল্যান্ডস। একটি পুরোপুরি শৈল্পিক ঘরানার, অন্যটি সফল এক ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। কেবল প্রেক্ষাগৃহের সিনেমাই নয়, ওটিটিতে নানা ব্যতিক্রমী কাজ নিয়ে এই সময়ের অন্যতম বৈচিত্র্যময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এল ফ্যানিং। তার নতুন সিরিজ মার্গোস গট মানি ট্রাভেল। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করা ফানিংয়ের ক্যারিয়ারকে নতুন মাত্রা দেন সোফিয়া কপোলা। তার পরিচালিত সামহোয়ার এবং দ্য বিগাইল্ডে এলের অভিনয় প্রশংসিত হয়। Hi, Dad. Hey, Cleo. ক্যারিয়ার যত এগিয়েছে তত বেড়েছে বৈচিত্র্য। স্বাধীন ঘরানার পাশাপাশি অ্যাকশন নির্ভর বাণিজ্যিক সিনেমাও করেছেন। এল ফানিংয়ের আছে চরিত্র বাছাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুভূতি নির্ভর। পরিচালক গুরুত্বপূর্ণ, সহশিল্পীরাও গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর নতুন সিরিজ মার্গোস গট মানি ট্রাভেল নির্মিত হয়েছে রুফি থর্পের 2024 সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে। ডেভিড ই কেলির কমেডি ড্রামা সিরিজটিতেও আছেন নিকোল কিডম্যান। 19 বছর বয়সী তরুণী মার্গোকে নিয়ে সিরিজের গল্প। এক অধ্যাপকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। খরচ চালাতে যখন যা খুশি তাই করবে ভাবছে মার্গো, তখনই পাশে দাঁড়ান তার সাবেক রেসলার বাবা মেয়ে মিলে শুরু হয় নতুন গল্প। Why are you here? You can go anywhere. Like Harvard. Yes, like Harvard. 4 বছরের অপেক্ষার পর আবারও ফিরেছে হলিউডের সেই সিরিজ, যা তরুণ সমাজ, ট্রমা, আসক্তি ও জটিলতার সম্পর্কের গল্পকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। ইউফোরিয়া। 2019 সালে শুরু হওয়া এই সিরিজ কেবল টিনেজারদের জীবন নিয়ে গল্প বলেই সীমাবদ্ধ থাকেনি। এটি সামাজিক সমস্যা, যৌনতা, মাদক, মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে সাবলীলভাবে এবং কখনো কখনো বিতর্কিতভাবে উপস্থাপন করেছে। দেখার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক ইউফোরিয়ার দুনিয়ায়। Hello, Rue. তৃতীয় মৌসুমের গল্প শুরু হবে আগের ঘটনার 5 বছর পরে। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে, কারণ এবার গল্প এগোচ্ছে একেবারে নতুন পর্বে, যেখানে কিশোর বয়স পেরিয়ে চরিত্রগুলো প্রবেশ করছে প্রাপ্তবয়স্ক জীবনে। ট্রেলারে দেখা যায় স্কুল জীবনের সীমা ছাড়িয়ে চরিত্রগুলো এখন জীবনের জটিল বাস্তবতার মুখোমুখি। প্রেম, বন্ধুত্ব, মাদকাসক্তি আর মানসিক টানাপোড়েন সবকিছুই এবার আরও তীব্র হয়ে উঠেছে। নির্মাতাদের ভাষ্য, এই সিজনে থাকবে আরও বেশি নাটকীয়তা, বিশ্বাসঘাতকতা ও অন্ধকার বাস্তবতা। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র রু, যার ভূমিকা আছেন জেন্ডায়া। নতুন ট্রেলারে দেখা যায় আগের সিজনের মতোই রু আবারও বিপজ্জনক পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। বিশেষ করে মাদক ব্যবসায়ী লরির সঙ্গে তার সংঘাত আরও জটিল আকার নিয়েছে। শুধু তাই নয়, এবার আলামো নামের এক নতুন হুমকির কথা উঠে এসেছে যে রুকে হত্যা করতে চায়। ট্রেলারের শুরুতে দেখা যায় রুকে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। পরে তাকে মেক্সিকোতে সন্দেহজনক কিছু গিলতে বাধ্য করা দৃশ্য দর্শকদের চমকে দিয়েছে। এদিকে ক্যাসি চরিত্রে থাকা সিডনি সুইনিকে দেখা যায় একেবারে ভিন্ন ভূমিকায়। তিনি এখন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা এবং বিবাহিত জীবন কাটাচ্ছেন নেটের সঙ্গে। যে চরিত্রে অভিনয় করেছেন জ্যাকব অ্যালার্টি, তাদের সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিতও মিলেছে ট্রেলারে।
চমকপ্রদ একটি মোড় আসে যখন ক্যাসির সাবেক ঘনিষ্ঠ বন্ধু ম্যাডি তার জীবনে ফিরে আসে। শুধু ফিরে আসাই নয়, তাকে সাহায্য করতে দেখা যায় নতুন কাজে। অন্যদিকে জুলস চরিত্রে হান্টার শেফারকে দেখা যাচ্ছে আর্ট স্কুলে নিজের জায়গা করে নেওয়ার লড়াইয়ে। পাশাপাশি সুগার বেবি হিসেবে বয়স্ক পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। এই সিজনে মোট 8টি পর্ব, যার শেষ পর্ব প্রচারিত হবে 31 মে। পুরনো প্রায় সব গুরুত্বপূর্ণ চরিত্রই ফিরছে এই সিজনে। জেন্ডার, হান্টার শেফার, জ্যাকব অ্যালার্ডি, সিডনি সুইনি, ম্যাডি চরিত্রে অ্যালেক্সা ডেমি, লেক্সি চরিত্রে মড অ্যাপাটাও সবাই রয়েছেন। এছাড়া নতুন করে যুক্ত হয়েছেন প্রায় 20 জন অভিনেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য গায়িকা রোজালিয়া ও মিডিয়া ব্যক্তিত্ব ট্রিশা পেটাস। ইউফোরিয়ার জনপ্রিয়তার এক বড় কারণ হলো তার বিতর্কিত বিষয়বস্তু। সিরিজটি যৌনতা, মাদক সেবন, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তরুণদের জীবনযাত্রার বাস্তব চিত্রকে খুবই সরাসরি দেখিয়েছে। প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা দেখা গেছে। গল্প বলার অনন্য ধরন ও স্যাম লেভিসনের নির্মাণ শৈলী এটিকে অন্য সিরিজ থেকে আলাদা করেছে। চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, কস্টিউম ডিজাইন ও সঙ্গীত সবকিছুই একত্রে একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরি করে। প্রতিটি দৃশ্য যেন চরিত্রগুলোর মানসিক অবস্থা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করে। মুক্তির আগে আয়োজন করা হয়েছিল সিরিজটির বিশেষ প্রদর্শনীর, যেখানে একত্র হন অভিনয় শিল্পী, যা ভক্তদের কাছে দারুণ এক পুনর্মিলনী। এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিরিজটির নির্মাতা স্যাম লেভিনসন। তিনি জানিয়েছেন, চতুর্থ মৌসুমের কোনো পরিকল্পনা আপাতত নেই। তার ভাষায়, যদি নতুন কোনো আইডিয়া আসে তখন ভাবা যাবে। তৃতীয় সিজনই হতে পারে এই জনপ্রিয় সিরিজের শেষ অধ্যায়। একাকী ভ্রমণ অনেকের কাছে স্বাধীনতার প্রতীক, আবার অনেকের কাছে অজানা আতঙ্ক। সেই আতঙ্কই যেন বাস্তবে রূপ নেয় স্পেনের এক নারীর জীবনে। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ দ্য টিকটক কিলার। এর পেছনে গল্পটি শুধু একটি খুনের কাহিনী নয়, এটি ডিজিটাল যুগে বিশ্বাস, প্রতারণা, বিপদের এক শীতল প্রতিচ্ছবি। হঠাৎ পরিচয়। অচেনা পরিণতি। 42 বছর বয়সী ভ্রমণপ্রেমী অ্যাস্থার এস্তেপা একা ঘুরতে গিয়েছিলেন স্পেনে। সেখানে হোস্টেলের লবিতে পরিচয় হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোস হুরাডো মন্টিলার সঙ্গে। প্রথম দেখায় তিনি ছিলেন বন্ধুসুলভ, প্রাণবন্ত একজন ভ্রমণ কাহিনী শেয়ার করা মানুষ। কিন্তু এই পরিচয় হয়ে ওঠে অ্যাস্থারের জীবনের শেষ অধ্যায়। শেষ যাত্রা 2023 সালের আগস্টে দুজন মিলে দীর্ঘ পথ হাঁটতে বের হন। পথে অসুস্থ হয়ে পড়লে অ্যাস্থারকে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর হঠাৎ তার আচরণ বদলে যায়। পরিবারের কাছে আসে অদ্ভুত বার্তা। তিনি নাকি নিঃস্ব নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আর্জেন্টিনায়। কিন্তু তার মা হোসেপা পেরেজ বুঝতে পারেন এ বার্তা তার মেয়ের ভাষা নয়। এরপরই অ্যাস্থার নিখোঁজ। পুলিশ প্রথমে ধারণা করে হয়তো অ্যাস্থার স্বেচ্ছায় যোগাযোগ বন্ধ করেছেন, কিন্তু পরিবারের সন্দেহ অন্যদিকে। মা ও বোন খোঁজ শুরু করেন নিজেরাই। তারা খুঁজে পান সেই মানুষটিকে যিনি শেষবার অ্যাস্থারের সঙ্গে ছিলেন এবং যিনি নিজেই ফোন করে তাদের জানান তিনি অ্যাস্থারকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। এই মানুষটিই মন্টিলা। ইন্টারনেটে খোঁজ করতে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। মন্টিলা কোনো সাধারণ ট্রাভেল ব্লগার নন। তিনি একজন দণ্ডপ্রাপ্ত খুনি। অতীতে 4টি হত্যাকাণ্ডের জন্য দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছেন। তবু তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরতেন এক সহানুভূতিশীল ভ্রমণ সঙ্গী হিসেবে। ভিডিও, লোকেশন, গল্প সবকিছুই ছিল প্রকাশ্যে। একের পর এক প্রমাণ মন্টিলার টিকটক ভিডিওগুলোই পরে তদন্তের বড় সূত্র হয়ে ওঠে। তার পোস্ট, জিওট্যাগ, ভিডিও সব মিলিয়ে তৈরি হয় এক ডিজিটাল ট্রেইল, যা ধীরে ধীরে পুলিশের সন্দেহকে জোরালো করে। তথ্যচিত্রটির হেক্টর মুনিয়েত্তি বলেন, এই কেস দেখাই সোশ্যাল মিডিয়া আমরা যে জীবন দেখি তা অনেক সময় সাজানো, ভুয়া এবং ভয়ঙ্করভাবে বিভ্রান্তিকর হতে পারে। সত্যের মুখোমুখি 2024 সালের ফেব্রুয়ারিতে একটি খুলির সন্ধান পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায় সেটি অ্যাস্থারের। একই বছরের জুনে তার শরীরের বাকি অংশও উদ্ধার করা হয়। মন্টিলা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
তবে তাকে এই হত্যাকাণ্ড সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং বিচার এখনো বাকি। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি কোনো কল্পকাহিনী নয়। একজন নারী যিনি পৃথিবী দেখতে বেরিয়েছিলেন, তার শেষ যাত্রা শেষ হয় এমন একজনের হাতে যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন বন্ধুসুলভ ভ্রমণ সঙ্গী হিসেবে। দ্য টিকটক কিলার শুধু একটি ক্রাইম তথ্যচিত্র সিরিজ নয়, এটি আমাদের সময়ের এক সতর্ক বার্তা। ডিজিটাল যুগে মানুষকে চেনা যত সহজ মনে হয়, বাস্তবে তা ততটাই জটিল। বিনোদনের চাকচিক্য আর পর্দার পেছনের এই গল্পগুলো নিয়েই সাজানো ছিল আমাদের আজকের আয়োজন। রূপালী জগতের আরও রংচঙে খবর আর অজানা সব তথ্য নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হব শোবিজে। টিল দেন কিপ ওয়াচিং গ্রিন টেলিভিশন।